ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু দুইটা ব্যাপার আপনাকে খুব মনোযোগ রাখতে হবে। একটা হলো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট থাকতে হবে, আর একটা হলো স্কিল অ্যান্ড এক্সপার্ট একটা টিম লাগতে হবে। তো দুনিয়া কেন ল্যাপারোস্কোপিক সার্জারির দিকে যাচ্ছে, এর কারণ হলো ওপেন সার্জারিতে, আমি আবার বলতে চাই ব্যাপারটা, ওপেন সার্জারিতে বড় একটা কাটার দরকার হয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতে শুধু 2টা বা 3টা 5 মিলিমিটার অথবা 1 সেন্টিমিটারের ছিদ্র করার প্রয়োজন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইম্পেরিয়াল হেলথ ডক্টর ডেস্কে। সঙ্গে আছি সুলতানা সুরমা। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান, জেনারেল ও এন্ডোল্যাপারোস্কোপি সার্জন, ল্যাবএইড হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সুরমা আপনাকে। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইবো, অপারেশনের ক্ষেত্রে আমরা একটা শব্দ অনেক বেশি শুনে থাকি, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। এটা আসলে কি? দিস ইজ ভেরি গুড কোশ্চেন, এবং আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটার জন্য, কারণ এটা হলো কি এখন টাইম ডিমান্ডিং কীভাবে যে আমাদের সাধারণ মানুষ এই ল্যাপারোস্কোপিক শব্দটা এখন শুনতেছে, খুব প্রচলিত হয়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু এই সার্জারি সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা থাকা খুবই প্রয়োজনীয়। সেটা হচ্ছে, আগে একটা কনভেনশনাল যে সার্জিক্যাল পদ্ধতি ছিল, যেই সার্জিক্যাল পদ্ধতিতে আমরা কি করতাম, ধরেন একটা পেটের অপারেশন করবেন, পিত্তথলি অপারেশন অথবা অ্যাপেন্ডিক্স অপারেশন অথবা খাদ্যনালীর অপারেশন, সেক্ষেত্রে আপনি আমি বা কি সার্জারির সাথে পরিচিত? পেটে একটা বড় কাটা থাকবে, 15-20 সেন্টিমিটারের একটা কাটা থাকবে, কাটবো, পেটের মধ্যে ঢুকবো, অপারেশন করব। তাতে সমস্যাটা কি হচ্ছে বলেন তো? বড় একটা দাগ তৈরি হচ্ছে, বড় একটা কাটার প্রয়োজন হচ্ছে, রক্তক্ষরণের চান্স বেশি হচ্ছে, ব্যথার বেশি হচ্ছে, হাসপাতালে বেশি দিন থাকতে হচ্ছে। এই যে আপনাকে যাতে হাসপাতালে বেশি দিন থাকতে না হয়, বড় কাটার প্রয়োজন না হয়, রক্তক্ষরণের প্রবণতা বা চান্স কম হয়, আপনি যাতে দ্রুত কর্মস্থলে বা নিজের কাজে ফিরে যেতে পারেন, এইখান থেকেই মিনিমাম অ্যাক্সেস সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারির মানে একটা চেঞ্জ হলো সারা দুনিয়াতে। ল্যাপারোস্কোপিক সার্জারি হলো আপনি এই বড় কাটাটাকে অ্যাভয়েড করে যে মাত্র 1 সেন্টিমিটার অথবা 5 মিলিমিটার ছোট্ট ছিদ্র করবেন, পেটে ছিদ্র করে পেটটাকে গ্যাস দিয়ে ফুলিয়ে আপনি একটা ক্যামেরা ঢুকিয়ে দিবেন পেটের মধ্যে, সেই ক্যামেরায় আপনি মনিটরে পেটের মধ্যে সব কিছু দেখতে থাকবেন, আরও ছোট ছোট এক বা একাধিক ছিদ্র তৈরি করে আপনার প্রয়োজনীয় যন্ত্র পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে আপনি সেই অপারেশনটা সেই যন্ত্রপাতির মাধ্যমে সম্পূর্ণ করবেন। এই যে আপনি পেটটাকে পুরো কাটলেন না, মাত্র 5 মিলিমিটার অথবা 1 সেন্টিমিটার পর্যন্ত 2টা বা 3টা অথবা 4টা প্রয়োজনীয় ফুটা করে ক্যামেরা ঢুকায় দিয়ে পেটের মধ্যে গ্যাস দিয়ে পেটটাকে ফুলিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কোলিসিস্টেক্টমি মানে পিত্তথলির অপারেশন অথবা অ্যাপেন্ডিক্সের অথবা অপারেশন অথবা খাদ্যথলির অপারেশন যে করে ফেললেন, এই অপারেশনের সিস্টেম বা পদ্ধতিটাই হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আপনার আলোচনা অনুযায়ী যে ল্যাপারোস্কোপিক সার্জারিটা হচ্ছে সাধারণ সার্জারি থেকে অনেক বেশি সুবিধাজনক। যে কোনো রোগের ক্ষেত্রেই কি আমরা ল্যাপারোস্কোপিটা করতে পারবো, নাকি সাধারণ যে অপারেশন আছে সেটাও অনেক ক্ষেত্রে উপযোগী হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আপনি এইটা ব্যাপারটা হলো কি, ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু দুইটা ব্যাপার আপনাকে খুব মনোযোগ রাখতে হবে। একটা হলো ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট থাকতে হবে, আর একটা হলো স্কিল অ্যান্ড এক্সপার্ট একটা টিম লাগতে হবে। যেমন সার্জন এক্সপার্ট হইতে হবে, তার অ্যাসোসিয়েটেড টিম এবং সেট আপটা লাগবে। ধরেন ল্যাপারোস্কোপিক যন্ত্রপাতির সাপোর্ট লাগবে এবং স্কিল অ্যান্ড একটা স্টাফ অথবা থিয়েটার লাগবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এইটা হ্যাঁ, অলমোস্ট সব সার্জারি দিনে দিনে হচ্ছে ইদানিংকাল। ধরেন পিত্তথলি অপারেশন, অ্যাপেন্ডিক্সের অপারেশন, গাটের সার্জারি, স্টোমাক সার্জারি, প্যানক্রিয়াসের সার্জারি, লিভারের সার্জারি, এই সব সার্জারিগুলোই ডে বাই ডে ওপেন সার্জারি কমে যাচ্ছে, সবাই ল্যাপারোস্কোপিক সার্জারির দিকে যাচ্ছে। তবে কিছু সিচুয়েশন থাকে, যে সিচুয়েশনগুলোতে অনেক সময় ল্যাপারোস্কোপিক সার্জারি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে ওপেন সার্জারির দিকে যেতে হয় আর কি। সাধারণ সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি এই দুটোর মধ্যে যদি আমি একটু তুলনা করি, তাহলে ঝুঁকি, ব্যথা বা সময় কোনটাতে কম বা বেশি থাকে? এক্স্যাক্টলি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কেন এবং আপনি না, শুধু দুনিয়া কেন ল্যাপারোস্কোপিক সার্জারির দিকে যাচ্ছে, এর কারণ হলো ওপেন সার্জারিতে, আমি আবার বলতে চাই ব্যাপারটা, ওপেন সার্জারিতে বড় একটা কাটার দরকার হয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতে শুধু 2টা বা 3টা 5 মিলিমিটার অথবা 1 সেন্টিমিটারের ছিদ্র করার প্রয়োজন হয়। বড় একটা কাটা দিলে কি রক্তক্ষরণ বেশি হবে? তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারিতে রক্তক্ষরণের প্রবণতা কম, ব্যথা হওয়ার প্রবণতা কম, হাসপাতালে ধরেন একটা পিত্তথলি অপারেশনে আগে 7 দিন হাসপাতালে থাকতে
থাকতে হইতো। এখন আপনি হাসপাতালে মাত্র 6 ঘন্টা 8 ঘন্টা থেকে ল্যাপারোস্কোপিক সার্জারি করে বাসায় চলে যেতে পারবেন। পরের দিনই আপনি আপনার কর্মস্থলে যোগদান করতে পারবেন। যেখানে আগের সার্জারিগুলো কনসেপশন কি, 5-7 ব্যাগ রক্ত জোগাড় করেন, 7 দিন হাসপাতালে থাকেন, 10 দিন বাসায় রেস্টে জি। থাকেন, তারপর আপনি কর্মস্থলে যান। ব্যাপারটা তা না। আপনার রক্তক্ষরণের চান্স কম, ব্যথার চান্স কম, বড় একটা আগলি বা দেখতে বিশ্রী এরকম দাগের সম্ভাবনা নেই, ঠিক আছে? এবং খুব দ্রুত আপনি আপনার কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এই বেনিফিটগুলো আপনি সাধারণ সার্জারির তুলনায় ল্যাপারোস্কোপিক সার্জারিতে পাচ্ছেন। অপারেশনের ক্ষেত্রে আরেকটা টার্ম আছে যেটা মোটামুটি প্রচলিত, সেটা হচ্ছে রোবোটিক সার্জারি। রোবোটিক এক্স্যাক্টলি। সার্জারিটা আমাদের বাংলাদেশে কতটুকু প্রচলিত বা এর ভবিষ্যৎটা কিরকম? গুড কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে কি, ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা একসময় কনভেনশনাল সার্জারি থেকে ল্যাপারোস্কোপিক সার্জারিতে চলে আসলাম। মানে আমাদের চিন্তা চেতনা কি, পেশেন্টকে কম ক্ষতিগ্রস্ত করে কিভাবে উন্নত প্রযুক্তিটাকে ব্যবহার করা যায়, সেটার ভার্সনই ছিল ল্যাপারোস্কোপিক সার্জারি। এর লেটেস্ট যেটা চলে আসছে সেটা রোবোটিক সার্জারি। আচ্ছা। রোবোটিক সার্জারি মানে রোবট করবে, ব্যাপারটা কিন্তু তাই না। আমি যদি একেবারে সাধারণ বাংলা ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে পেশেন্ট ঘুমান্ত বা অ্যানেস্থেশিয়া দেওয়া থাকবে পেশেন্টকে। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে পেশেন্টের পেটে ওই যে ল্যাপারোস্কোপিক সার্জারির মতো ছোট ছিদ্র করা হবে। ছিদ্র করার পর ক্যামেরা ইন্ট্রোডিউস করা হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ইন্ট্রোডিউস করা হবে। সেইটা রোবটের আর্ম থাকে হাতের মতো, এই হাত বা আর্মের মধ্যে দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেই রোবটকে পরিচালনা করবে কে? সার্জন নিজে। সে কি করবে? আপনার আলাদা একটা চেম্বার আছে, কনসোল, ছোট্ট রুমের মতো। সেখানে বসে বসে সার্জন যেভাবে হ্যান্ড মুভমেন্ট করবে, একটা অপারেশন যেভাবে করবে সেভাবে হাত মুভমেন্ট করবে। এই মুভমেন্টগুলো ক্যারি করে নিয়ে গিয়ে রোবট সেগুলো এক্সিকিউটিভ করবে। কোথায়? পেটের মধ্যে পেটের। অথবা অপারেটিভ জায়গায়। রোবটের কাজ হলো সার্জনের সেই কমান্ডিংগুলো, হাতের মুভমেন্টগুলো, সেগুলোকে কনভে করে পরিবহন করে নিয়ে এসে অপারেটিভ সাইডে সেই কাজগুলো করে দেয়া। এটাই হলো রোবোটিক সার্জারি। যেটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে এক্সট্রা কিছু বেনিফিট আছে, এটা আরও একটু প্রেসাইজ হয়। এটার ক্ষেত্রে হলো গিয়া আপনার খুব অ্যানাটমিক্যালি যে সমস্ত জায়গায় ল্যাপারোস্কোপিক সার্জারি করা কঠিন, সেখানে রোবোটিক সার্জারি করা সম্ভব। সার্জনের যদি হ্যান্ড মুভমেন্টের ট্রেমর বা ঝাঁকুনির একটা সমস্যা থাকে, এইটা হলো রোবোটিক সার্জারির ক্ষেত্রে এটা এই ফ্যাসিলিটিসটা পাওয়া যায়, সেই ট্রেমরটা ফিল্ট্রেশন করে ফেলে। বাংলাদেশে এটার ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এটা আসলে দুনিয়া জুড়েই জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশেও জনপ্রিয়তা অবশ্যই পাবে, বাট এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কারণ আপনাকে মনে রাখতে হবে, এটা হলো সার্জারি অফ লাক্সারি। কারণ হলো এখানে একটা খরচের ব্যাপার আছে, রোবটের ব্যাপার আছে, সেট আপের দরকার আছে, স্কিল ম্যান পাওয়ারের দরকার আছে, একটা লার্নিং কার্ভের দরকার আছে, ঠিক আছে? এর জন্য বাংলাদেশের রোবোটিক সার্জারি শুরু হয়েছে, ভেরি বিগিনিং স্টেজে আছে। ইন দ্য ফিউচার ইট উইল বি ডেভেলপড, ডেফিনেটলি ইট উইল বি ডেভেলপড। এন্ডোস্কোপি এবং ল্যাপারোস্কোপি শব্দ দুটো শুনতে খুবই কাছাকাছি হওয়াতে কিন্তু মানুষের ভেতরে একটা কনফিউশন তৈরি হয়। জি, জি, জি। তো এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি? এই দুটির মধ্যে পার্থক্য হলো, আপনাকে মানে আমি মেসেজটা দিতে চাই সাধারণ মানুষের জন্য। সেটা হচ্ছে, আপনি এন্ডোস্কোপি হলো গিয়ে আমাদের মুখ থেকে শুরু করে আমাদের একেবারে পায়ুপথ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান এই সমস্ত জায়গায় ভালো বোঝা যায় না। এই রাস্তাটা বোঝার জন্য আপনার মুখ, তারপরে খাদ্যথলি, খাদ্যনালী, খাদ্যনালী। এই জায়গাটুকু দেখার জন্য আপনি একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে দিলেন। সেই ক্যামেরায় এই জায়গাটা দেখলেন এবং এই জায়গাটার কোথাও যদি রক্তক্ষরণ থাকে সেটা বন্ধ করতে পারলেন, অথবা এই জায়গার কোথাও যদি আপনার কোনো টিউমার বা আপনার কাছে কোনো পলিপস থাকে, সেটা আপনি কেটে এনে বায়োপসি টেস্ট করতে পারলেন। এই যে আপনি একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে দিলেন আপনার খাদ্যথলি, নালী দেখার জন্য, এটাকে বলে আপার জিআই এন্ডোস্কোপি। এটা কিন্তু আপনি পেটের মধ্যে দেখতেছেন, আপনি খাদ্যথলি, নালী এগুলো নালীটা দেখতেছেন। দেখছি। মানে আমার মেইন টার্গেট কি, মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এই জায়গাটা, নাড়িভুঁড়িগুলোকে দেখা। এটা হলো আপার জিআই এন্ডোস্কোপি। আর লোয়ার জিআই মানে কোলোনোস্কোপ যেটাকে আমরা বলি, কোলোনোস্কোপ হলো পায়ুপথ দিয়ে একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত দেখার জন্য আমরা যেই টেস্টটা করে থাকি, এবং দেখা পাশাপাশি প্রয়োজনীয় বায়োপসি নেওয়া, রক্তক্ষরণ বন্ধ করা, এবং হলো গিয়ে আপনার প্রয়োজনীয় সার্ভে করা। এই কাজটা যে কোলোনোস্কোপ ঢুকিয়ে দিয়ে নাড়িভুঁড়ির বা বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইনে করলাম, এটা হলো কোলোনোস্কোপ। এই এন্ডোস্কোপ আর উপরের অংশের জন্য, নিচের অংশের জন্য কোলোনোস্কোপ, এই দুইটা মিলে হলো এন্ডোস্কোপি। ওকে, ফাইন। আর এছাড়া আপনি পেটের মধ্যে, বুকের মধ্যে, ধরেন পেটের মধ্যে আপনি ক্যামেরা ইন্ট্রোডিউস করে দিলেন, গ্যাস দিয়ে ফুলালেন, সার্জারি করলেন, দেখলেন বাকি জিনিসগুলো। এটা হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। তাহলে এন্ডোস্কোপিটা হচ্ছে রোগ নির্ণয়। রোগ নির্ণয় পাশাপাশি হলো গিয়ে আপনার রোগের চিকিৎসা হিসেবে, ধরেন একটা পলিপ আছে খাদ্যথলিতে, অথবা আপনার বৃহদান্তে একটা পলিপ আছে, আপনি এটা কেটে নিয়ে আসবেন, অথবা একটা টিউমার আছে সেটা থেকে একটু টিস্যু নিয়ে আসবেন বায়োপসি পরীক্ষার জন্য, অথবা একটা রক্তক্ষরণ আছে সেটা আপনি বন্ধ করে আসতে পারবেন। তার মানে রোগ নির্ণয় হলো
পাশাপাশি পাশাপাশি সমাধানও চিকিৎসা হলো। হচ্ছে। জি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আপনাকেও এতক্ষণ ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। বিদায় নিচ্ছে সুলতানা সুরমা। থাকবো পরবর্তী আয়োজনে নতুন কোনো বিশেষজ্ঞের সাথে। ততক্ষণ পর্যন্ত বি নিউজের সাথেই থাকুন।